হিমালয়ের 12,000 ফুটের উপর একটা বরফ উপত্যকা। আকাশে মেঘের মলাটে সূর্য আত্মগোপন করেছে। দমকা হাওয়াতে মাঝে মাঝে গুঁড়ো বরফকুচি উড়ে যাচ্ছে। পাহাড়ের গা থেকেও মাঝে মাঝে ঝরে ঝরে পড়ছে। এর পদতলে একটা গভীর খাদের মতো সরু রাস্তা চলে গেছে। কথিত আছে এখানেই কোনো এক সময় হাজারাধিক বছর পূর্বে বয়ে যেত মহাভারতের লৌহিত্য নদী। সেই নদী মিলিয়ে গিয়ে এই পথ, এই গিরিখাত সৃষ্টি হয়েছে। আঞ্চলিক জনশ্রুতি মানলে এখানেই কোথাও মহাভারতের শেষে যেই গ্রাম দ্বারকার কৃষ্ণভক্ত বিধবারা গড়ে তুলেছিল সেটা রয়েছে। মাটির নিচে নয়, এই পাহাড়ের কোনো খাঁজে, অন্তরালে। সমতল হলেও খাড়াই এই অঞ্চলটা। এর আর এক পারে ছোট ছোট সব নানান আকারের নানান উচ্চতার পাথর। অবিরত বিবিধ প্রাকৃতিক কারণে সেই পাথরগুলোকে এক একটা ছোট পাহাড়, ইংলিশে যাকে বলে হেল, বলে ভ্রম হয়। প্রসিদ্ধ পর্বতারোহী ও ইতিহাসবিদ অমর আর তার দুই সঙ্গী চলেছে সেই পাহাড়ের নিচে দিয়ে। লঘু ও সাবধানী তাদের পদক্ষেপ। দুজন মালবাহক ও দুজন শেরপা আগে পিছিয়ে করে চলেছে। একদিকে উঠে গেছে পাহাড়। সেদিন সকালের তুষার ঝড়ের কারণে বেশ বেলা করেই ওরা যাত্রা শুরু করেছে। আজ যতটা ওঠার কথা ছিল ওদের, তার থেকে অনেকটাই কম তারা চড়তে সক্ষম হয়েছে। হঠাৎ একটা শেরপা যে সামনে ছিল সে হাত তুলে দাঁড়াতে বলল। তার নাম মিংপা, আর সেই এই অভিযানের শেরপা সর্দার। অমর এগিয়ে এসে ইংলিশে প্রশ্ন করল, কি হলো মিংপা? মিংপা সামনে দেখিয়ে বলল, বরফটা বড়ই নরম ঠেকছে প্রফেসর, আপনারা এখানে অপেক্ষা করুন, রিংপো দেখে আসুক। রিংপোকে বলতেই সে পিঠের ব্যাগটা নামালো, কোমরে বাঁধা দড়িটা হুক থেকে খুলল। তারপর ছোট আইস এক্সট্রা নিয়ে বরফে বুকে শুয়ে শুয়ে সে পরখ করতে লাগলো সেই অঞ্চলটা, দেওয়ালে টিকটিকি যেমন দেখতে লাগে। মালবাহক আর মিংপা পাথরের গায়ে হেলান দিয়ে বসে সেইটা দেখতে লাগলো। অমর আর তার দলও তাদের পাশে বসে নোটবুকটা খুলল। বেশ কয়েক বছর আগে এই অঞ্চলে আরেকটু নিচে পাওয়া গেছিল একটা তাঁবুর ধ্বংসাবশেষ। পথ ভুল করে এক পর্বতারোহীর দল সেই তাঁবু আবিষ্কার করে। সেই তাঁবুতে একটা মৃতদেহ পাওয়া যায়। সেই দল পরিচয় জানার খোঁজে তাঁবু আর তার আশেপাশের অঞ্চলে খুঁজছিল। তখনই মীমাংসা হলো 30 বছরের একটা রহস্য। লোকটা ছিল প্রফেসর সমরেশ ব্যানার্জি। 90 দশকে তিনি হিমালয়ে এসেছিলেন পুরনো এক পুঁথির ভাষ্য উদ্ধার করতে। তিনি কোন পথ দিয়ে গেছেন সেই ব্যাপারটা অজ্ঞাত ছিল, কারণ তিনি একলাই এই যাত্রায় বেরিয়ে পড়েছিলেন। তার খোঁজে এর আগে বেশ কিছু দল এসেছে, ব্যর্থ হয়েছে তারা। পর্বতারোহীরা তাঁবু আর দেহ যেরকম ছিল সেরকমই রেখে তাদের পথে বেরিয়ে পড়ে। অনাহারে আর দুর্দশাতে সে দলের দুজনের মধ্যে একজন মারা যায়। জীবিত যে ছিল সে পৌঁছয় আলমোড়ার ক্যাম্পে। সেখানে স্থানীয় হাসপাতালে সে মারা যায়। রেখে যায় তার নাম আর একটা নোটবুক। তার নাম ছিল উইলার্ড সেপারটন। সেই নাম ধরেই সেখানকার পুলিশ তত্ত্ব তালাশ করে সেপারটনের ঠিকানা খুঁজে পায় সুইজারল্যান্ডের। তার নোটবুক তালাবন্দি হয়ে ব্যাংকের লকারে ছিল কয়েক বছর। সুইজারল্যান্ডে এক সম্মেলনে গত বছর ডক্টর অমর বসু বক্তা হয়ে গেছিলেন। উইলার্ড সেপারটনের স্ত্রী এডিনার সাথে সেখানে আলাপ হয়। উনি সেই সম্মেলনের একাধিক উদ্যোক্তার মধ্যে অন্যতম। কথায় কথায় সেপারটনের শেষ অভিযানের কথা জানতে পারেন, সাথে নোটবুকের কথাটাও। তিনি আগ্রহ প্রকাশ করেন। সম্মেলনের শেষে এডিনা তাকে নোটবুকটা দেয় উপহার হিসেবে। তার স্বামীর শেষ পরিণতির বিষয়ে জানতে চেয়ে তিনি এটা করেন। অমর বসুর যে পর্বতারোহীদের মধ্যে সুনাম আছে সেটাও কাজ করে। সেই নোটবুকের অনেকাংশই বরফ আর জল লেগে পড়া যাচ্ছে না, কিন্তু তার শেষের দিকে কিছু পৃষ্ঠা কয়েকটা লাইন পড়তে অসুবিধা হয় না। সেখানে উল্লেখ আছে একটা জায়গার ভৌগোলিক অবস্থানের মাধ্যমে। সেটা হলো ল্যাটিটিউড 16 নর্থ আর লঙ্গিটিউড 84 ইস্ট। সাথে উল্লেখ করা
প্রফেসর সমরেশ ব্যানার্জিজ বডি। নামটা দেখেই অমর চমকে ওঠেন। সমরেশ ব্যানার্জি ওর বন্ধু ছিল, তার রেস্কিউ পার্টিতে তিনি কয়েকবার যোগ দিয়েছেন। এখন এই অবস্থান দেখে তিনি তখনই ঠিক করে নিলেন ফেব্রুয়ারির শেষে তিনি যাত্রা করবেন। সাথে যোগ দিল তার মেয়ে অনিন্দিতা আর তার জামাই অর্জুন। রিংপো ফিরে এসে গায়ের থেকে বরফ ঝাড়তে ঝাড়তে বলল, বরফ সত্যি নরম হয়ে আছে। অন্য পথ খুঁজে বার করতে হবে। আলো কমে আসছে। আমাদের আজ এখানে তাঁবু ফেলাই উচিত। অমর খাতাটা সাবধানে বন্ধ করে শুনছিল। এখন অর্জুন তার দিকে তাকাতে তিনি সম্মতি দিলেন মাথা নেড়ে। রিংপো 2 মালবাহক নিয়ে এগিয়ে গেল তাঁবুর জন্য। ওরা অল্প তফাতে যেতে অনিন্দিতা বলল, বাবা, তুমি কি আর কিছুর খোঁজ পেয়েছো নাকি নোটবুকে? পেয়েছি, তবে খাপ ছাড়া ভাবে। সেই অভিযানে তারা আর একটা দেহ পায় গুহার মধ্যে। ব্লিজার্ডে দিকভ্রষ্ট হয়ে ওরা পৌঁছেছিল সেই গুহায়। সেখানে দেওয়ালে কোনো কিছুর দৃশ্যাবলী অঙ্কিত ছিল। ওনার ভাষায়, দ্য কালার স্টিল লুকস ব্রাইট অ্যাজ ই পেন্টেড ইয়েস্টারডে। পুরানো গুহা চিত্র এত উজ্জ্বল কি করে থাকে? নাকি ও হ্যালুসিনেট করেছিল সেটাই বুঝতে পারছি না। আর এর পরের দিন ওই প্রফেসর ব্যানার্জির দেহ পাওয়ার কথাটা লেখা। অমর বিরতি নিতেই অর্জুন বলল, তার মানে তো আমরা বেশি দূর নেই। অত চটজলদি উপসংহার টেনে এনো না, কারণ তারিখের কোনো উল্লেখ নেই শেষের এন্ট্রিগুলোতে। অর্জুন কিছু একটা বলতেই যাচ্ছিল, মিংপা হন্তদন্ত হয়ে এসে বলল, সাহেব, একটা চিজ খুঁজে পাওয়া গেছে, আপনারা আসুন। মিংপাকে অনুসরণ করে ওরা পৌঁছলো একটা তেড়চা ঝুঁকে পড়া পাথরের নিচে। কোন সময় সেটা ঝুঁকে পড়ে আলতো করে চূড়োটা রেখেছে পাশের পাহাড়ের গায়ে। তাতে একটা প্রাকৃতিক ছাউনি সৃষ্টি হয়েছে। সেইখানে ক্যাম্প ফেলা হচ্ছে। মিংপা সেই ক্যাম্পের জায়গাটা পেরিয়ে আঙুল দিয়ে দেখালো সামনে। সেখানে পাথরের গায়ে 2 ইংরেজি অক্ষর খোদাই করা আছে, WS, অর্থাৎ উইলার্ড সেপারটন। অর্জুনের নজরে পড়েছিল আগেই। নিশ্চিত হতেই সে পাথরটা অতিক্রম করতে দেখতে পেল গুহাটা অল্প উঁচু একটা চাতালের উপরে। সেটা অর্জুন সবাইকে দেখালো। তার পেছনে সবাই এগিয়ে গেল। গুহাটা অপ্রশস্ত ও অগভীর, একটা ছোট ঘরের মতো সেটা। অমর ইলেকট্রিক্যাল ল্যাম্পটা নিয়ে দেওয়াল পরীক্ষা করছে। আঁকাগুলো প্রথমে গুপ্ত অর্থ বহনকারী মনে হলেও সেটা একটা গল্প। সবাইকে বার করে দিয়ে অমর সেই আঁকাগুলো নিয়ে পড়েছেন। দেওয়ালের আঁকাগুলো অন্য যেই সব গুহাচিত্র আবিষ্কার হয়েছে পৃথিবীতে সবার থেকে বেশ আলাদা। গান্ধার রীতি মেনে অঙ্কন করা, যেমন অনেকটা ইলোরায় প্রত্যক্ষ করা যায়। এই আঁকাতে দেখা যাচ্ছে একটা প্রাসাদ, তার সামনে 4 জন অশ্বারোহী। একজন অশ্বারোহী ঘোড়া চালিয়ে চলে যাচ্ছে, পাশে তার নদী বয়ে যাচ্ছে। কালের নিয়মে বাস্তবিক কোনো অজ্ঞাত কারণে রঙের প্রলেপ ক্ষতিগ্রস্তও হয়নি। দেখে মনে হচ্ছে 100 কি 200 বছর আগে আঁকা। একটু আলোটা উপরে তুলে ধরতেই তিনি দেখতে পেলেন 5টি পুরুষ ও একটি নারী। বাগানের তরু ছায়ায় তাদের উপস্থিতি বেশ আবছা। তিনি বুঝলেন এটা মহাভারতের কোনো দৃশ্য হবে, কিন্তু কোন পর্বের বা ঘটনার বিবরণ সেটা তিনি বুঝতে পারলেন না। পাশায় পরাজিত হয়ে তারা যখন বনবাসে যায় তখনকার কোনো চিত্র। নানাবিধ চিন্তা করতে করতে তিনি আলোটা দেওয়ালের গায়ে ঠেকিয়ে পিছিয়ে গেলেন। কিছুক্ষণ দূর থেকে নিরীক্ষণ করতে করতেই তার চোখে পড়ল আর একটা ছায়ামূর্তি। চিত্রকর যেন ওনার উপস্থিতি জাহির করতে চাইছে না। সেই মূর্তিটা একটা পাথরের উপরে বসে আছে নদীর পাড়ে। তার মাথায় জটা, দাড়িটা বুক ছুঁয়েছে। তবে যেটা আবছা হয়েও লক্ষ্য করার বিষয় সেটা হলো দেহটা শুকিয়ে গেছে। পাঁজরের হাড় সুনিপুণ দক্ষ হাতে চিত্রকর ফুটিয়ে তুলেছিল। চিত্রকর কি তবে ব্যাসদেবকেও এঁকেছিলেন? আর এঁকে থাকলেও সেটাকে মোছার চেষ্টা করেছিল নাকি নাকি কালের প্রভাব সারা চিত্রে ওই এক স্থানেই প্রভাব ফেলতে সক্ষম হয়েছে?
সেদিন ছিল বৃষ্টিমুখর এক দিন লন্ডনে। অমর ঘুম থেকে উঠে কাগজ পড়ছিল। কলেজ আজ ছুটি। লাইব্রেরি খোলা আছে অবশ্য, তার মতো ডক্টরেট বা রিসার্চারদের জন্য। সেখানে তার যাওয়ার কথা, কিন্তু বৃষ্টিতে আলসেমি ধরেছে। খেলার খবরের পাতাটা সে সবে উল্টেছে যখন বেল বেজে উঠল। অমর ঘড়িটা দেখল, 9:30 বাজে। সে দরজাটা খুলল। বাড়ির মালিক আর্থার সামার দাঁড়িয়ে, সাথে একটা ছেলে। বয়সে অমরের থেকে বড়, দেখেই বোঝা যায়। বিরক্ত করলাম না তো মিস্টার বোস? না না, বলুন। আসলে এই ছেলেটা বাড়ির অ্যাডভার্টাইজমেন্ট দেখে এসেছে। তোমার মতো ইন্ডিয়ান আর বেঙ্গলি। তোমার তো একটা ঘর খালি পড়ে আছে, সো ক্যান হি স্টে হিয়ার? অমর ছেলেটাকে দেখল। লম্বায় 6 কাছাকাছি। রোগা নয় তার মতো, বেশ ভারী চেহারাটা। পুরু গোঁফের নিচে পাতলা ঠোঁটে একটা হাসি লেগে আছে আলগোছে। পরনে জিন্স আর শার্ট। তবে যেটা অমরের ভালো লেগে গেল সেটা হলো ছেলেটার চোখগুলো, জলজলে আর মায়া ভরা। অমর করমর্দনের জন্য হাত বাড়িয়ে বলল, আমি অমর বসু, ইউনিভার্সিটিতে ডক্টরেট করছি। আপনি? ছেলেটা করমর্দন করতে করতে বলল, হ্যালো, আমি সমরেশ ব্যানার্জি, ইউনিভার্সিটিতে প্রফেসর হয়ে এসেছি। আপনার আশা করি কোনো আপত্তি নেই? কিসের আপত্তি? ওই টিচার স্টুডেন্ট একসঙ্গে থাকা নিয়ে। না, একেবারেই নেই। আপনি আসুন ভিতরে। মিস্টার সামার উনি এখানে থাকতে পারবে না, ভাড়ার বিষয়টা আলোচনা করে নেবে না? সেই কথাটা হয়ে গেছে। তোমারও বাড়ি ভাড়া কমলো। এই বিষয় নিয়ে না হয় পরে কথা বলবো। আমাকে এখন বেরোতে হবে। তাহলে প্রফেসর ব্যানার্জি, আমি আসি এখন। সমরেশের সেরকম কোনো লাগেজ ছিল না, খালি একটা বড় সুটকেস ছাড়া। সেটা নিয়ে সে কোণের ঘরটা দখল করল। অমর ঘড়ি দেখে ছুট মারল স্নান ঘরে। বেরোনোর আগে কয়েকটা জরুরি কথা, যেমন চাবি কোথায় থাকবে, রান্নাঘরে কি কি আছে, আর কি রান্না করা যাবে, সব বুঝিয়ে দিল তার নতুন ফ্ল্যাটমেটকে। আমাকে আপনি বলতে হবে না, তুমি বলো। আচ্ছা, তাহলে তুমি আমাকে আর আপনি করে বলবে না। আমি তোমার থেকে বয়সে অনেক ছোট। আমি বিকেলে ফিরে তোমাকে আশেপাশে ঘুরিয়ে দেখাবো। বাবা, অনিন্দিতার ডাকে অমর বর্তমানে ফিরল। বাইরে ঠান্ডা পড়ছে, তুমি তাঁবুতে চলো। এতক্ষণ বাইরে থাকলে শরীর খারাপ হবে। হ্যাঁ হ্যাঁ, চল। পরের দিন সন্ধ্যাতে ওরা আরো উপরে উঠল। বরফ নরম ছিল, সেই জন্যে ধীর সাবধানী পদক্ষেপ নিয়ে এগোতে হচ্ছিল। অর্জুন ক্যামেরায় সেই গুহার আর তার চিত্রর কয়েকটা ছবি তুলে নিল। সেদিন সন্ধ্যাবেলা আরও কিছুটা চেষ্টা করে অমর উদ্ধার করল অল্প একটা অংশ নোটবুকে, যার অর্থ দাঁড়ালো, কারা ওরা যারা এত রাতে ঘণ্টা বাজিয়ে এই পাণ্ডব বর্জিত অঞ্চলে পুজো করছে? আকাশ বাতাস ভরে যাচ্ছে ওম ধ্বনিতে। দূরে ওটা কি পাহাড়ের গা, নাকি সত্যি কোনো মন্দির, যেমন জর্ডনের পেত্রা? 2 দিন পর দলটা এসে পৌঁছলো এক খোলা উপত্যকায়। দূরে এভারেস্ট দেখা যাচ্ছে তখন, তার শিখর সূর্যাস্তের কমলা আভায় রঞ্জিত। ওরা দাঁড়িয়ে পড়ল সেই দৃশ্য দেখে। কিছুক্ষণ দেখে ওরা আবার হাঁটতে শুরু করল। রিংপো সবার আগে ছিল, সেই প্রথম দেখতে পেল জিনিসটা। সে হাত তুলে ওদের থামতে বলল। মিংপা আর অর্জুন এগিয়ে গেল। রিংপো হাত তুলে সামনে দেখিয়ে বলল, ওটা কি সাহেব? বাইনোকুলার দিয়ে কিছুই বোঝা যাচ্ছে না। সূর্য পশ্চিমে অনেকটা হেলে পড়েছে। সেই খোলা প্রান্তরে আশেপাশের পর্বতের ছায়া পড়ছে তার উপরে। চাঁদও অল্প করে পরিস্ফুট হচ্ছে প্রাক সন্ধ্যার আকাশে। খোলা প্রান্তর হলেও এখানেও নদীর জীবাশ্ম বহনকারী পাথরগুলো পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে, এক ধারে সারিবদ্ধভাবে। সেরকমই এক পাহাড়ের নিচে পাথরে গায়ে একটা কালো রঙের বস্তু দেখা যাচ্ছে। সেখানে পৌঁছতে ব্যাপারটা দেখে সবাই স্তম্ভিত হলো। একটা লোক পাথরের গায়ে হেলান দিয়ে বসে আছে, মাথা তার সামনে ঝোঁকান, আর হাতগুলো হাঁটুর কাছে জড়ো করা। মরে শুকিয়ে কাঠ হয়ে সে বসে আছে।
পরনে তার গাঢ় নীল পোশাকটা দূর থেকে কালো মনে হচ্ছিল। অর্জুন বসে পড়ে তার মুখটা দেখল। আগত অন্ধকারে অস্পষ্ট সেই মুখানয়ন, তবে বোঝা যাচ্ছে তার বয়স বেশি নয়। হয়তো সঙ্গীদের এগিয়ে যেতে বলে সে এখানে বিশ্রাম করছিল, কিন্তু বিশ্রাম তার শেষ হয়নি। অন্ধকার হয়ে আসছে, আর সামনের রাস্তাটাও কুয়াশায় ঠিক পরিষ্কার দেখা যাচ্ছে না। আমরা এখানেই ক্যাম্প করব। না বাবা, এখানে নয়, আমরা আরেকটু চলি, চাঁদ তো এক্ষুনি উঠবে। অমর তার মেয়ের দিকে তাকিয়ে কিছু আর বলল না। এই উচ্চতায় অনেক সময় সাহসীরও সাহসের অভাব ঘটে। তার মেয়ে ভীতু নয় তিনি জানেন। তিনি মিংপার দিকে চাইলেন। মিংপা বলল, আমরা অল্প এগোই, সামনেই একটা টিলা মতো দেখতে পাচ্ছি, ওখানেই আমরা তাঁবু ফেলবো। দলটা এগোতে থাকলো। টিলাটা দূরে মনে হলেও বেশি দূরে ছিল না। সেখানেই তারা ক্যাম্প ফেলল সেদিনের মতো। সেখান থেকে সেই পর্বতারোহীর দেহটা কুয়াশার চাদরে ঢেকে গেছে। ল্যাম্প জেলে টেবিলের উপরে ঝুঁকে পড়ে সমরেশ একটা বই পড়ছিল। এটাই তার স্বভাব। বিছানায় শুয়ে বা আরাম করে সে বই পড়তে পারে না। দরজায় টোকা পড়তে সে আসো বলল। অমর ঘরে ঢুকে বলল, ডিনার রেডি, খাবে চলো। সমরেশ চমকে উঠে তাকালো, তারপর বলল, হেই যা, দেখেছো, একদম ভুলেই গেছি, আজকে তো আমার পালা ছিল। সরি। আমি গত 1 বছরে এই কথাটা অমর অনেকবারই শুনেছে। প্রথমে বিরক্ত রাগ হলেও এখন আর হয় না। প্রফেসর আপন ভোলা নয়, কিন্তু যখন পড়াশুনো করে বা কিছু লিখতে বসে তখন সে সব বিস্মৃত হয়ে বসে থাকে। এই 1 বছরে দুজনের মধ্যে একটা অদ্ভুত মৈত্রী সৃষ্টি হয়ে গেছে। এখন দুজনে চুপচাপ বসে থাকলেও একে অপরের চিন্তা আন্দাজও করতে পারে। অমর লক্ষ্য করেছিল কয়েকদিন ধরে সমরেশ বেশ চঞ্চল হয়ে আছে। সে এও জানে জিজ্ঞাসা করলে উত্তর পাবে না তৎক্ষণাৎ। তাও সে প্রশ্ন করল, কি ব্যাপার বলো তো, কয়েকদিন ধরে তুমি বেশ চঞ্চল হয়ে আছো। হ্যাঁ, আচ্ছা, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ভাষা কোনটা? সুমেরীয়দের, মিশরীয়দের, হরপ্পান ভাষা। আর ভারতের? তামিল এবং সংস্কৃত। হ্যাঁ, ঠিক ঠিক। কিন্তু এখন যদি জানা যায় যে তামিল এবং সংস্কৃতের থেকেও আদিমতম আরেকটা ভাষা ছিল, তাহলে তুমি কি বলবে? সে তো অবিশ্বাস্য ব্যাপার হবে একখানা। হ্যাঁ, একদম ঠিক বলেছ। এবার শোনো, তোমাকে আমি একটা ব্যাপার জানাই। তুমি হয়তো জানো যে মিউজিয়ামের কিউরেটরের সঙ্গে আমার সখ্যতা গড়ে উঠেছে ওনার ছেলের মাধ্যমে। লোকটার অনেক পড়াশোনা, কিন্তু দেখে একেবারেই বোঝার উপায় নেই। সে এই কয়েকদিন আগে আমাকে যে সমস্ত প্রশ্নগুলো করেছিল, এখন আমি তোমাকে সেই প্রশ্নগুলোই করলাম। কারণ জানতে চাইলে তিনি জানালেন, শহরে নাকি একটা লিপি চালনা হয়েছে চোরা পথে। সেটা একটা বাক্সের মধ্যে আছে। সেই বাক্সটা নাকি খুব শীঘ্রই নিলামে উঠবে, শহরের কোনো একটা বড় নিলামে। ওনার ধারণা সেটা যে ভাষায় লেখা, সেই ভাষাটা কোনো হারিয়ে যাওয়া ভাষা হতেও পারে, আবার চেনা জানা কোনো আদিম ভাষাও হতে পারে। তাহলে উনি কি চান? উনি চান যে সেই বাক্সটা আমি কিনি। টাকাটা অবশ্য উনি দেবেন, আর সেই লিপিটার ভাষা উদ্ধার আমায় করতে হবে, মানে পাঠোদ্ধার আমায় করতে হবে। অবশ্য তিনি সব রকমেরই সহযোগিতা করবেন। এটা ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে যাবে না? লোভের কথা বলছো? আমিও যে সেটা ভেবে দেখিনি তা নয়, তবে মনে হয় না সেটা হবে। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, উনি এইরকম ভাবে লোক লাগিয়ে নিলাম থেকে জিনিসপত্র কিনে নিয়ে মিউজিয়ামে রাখেন। তার মানে লোকটা এক ধরনের পাগল। হ্যাঁ, তা বলতেই পারো। আসলে আমেরিকাতে এরকম ধরনের কিছু লোক আছে যারা সমাজের একটু উঁচু তলায় থাকে।
তারা এরকম আপাত অদ্ভুত বেশ কিছু কাজকর্মে ইনভেস্ট করে থাকে। এখন দেখছি এখানেও সেটা হয়। অবশ্য সমস্ত দেশেই বা সমস্ত মহাদেশে এরকম হয়। আমাদের আর কি বলো, লিপিটা দেখতে পাবো এটাই অনেক। এই না না, চলো, খুব জোর খিদে পেয়েছে। উহ। ভোরের আলো ফুটতেই অমর ঘুম থেকে উঠল। মেয়ে জামাই অঘরে ঘুমোচ্ছে। তিনি পর্যাপ্ত পোশাক পরে নিয়ে তাঁবুর বাইরে এলেন। সাথে নিলেন হাইকিং স্টিক আর দূরবীনটা। একটা দমকা বাতাস তাকে সুপ্রভাত বলে গেল। শেরপাদের তাঁবু থেকেও কেউ বেরোয়নি। তার মানে তিনি প্রথম উঠেছেন আজ। একটু দাঁড়িয়ে গাটা সইয়ে নিয়ে তিনি ডান দিকে গেলেন। কাল সন্ধ্যার আলোয় তার মনে হয়েছিল সেদিকটা ঢালু। এখন দেখলেন ঠিকই ধারণা করেছেন। নিচে দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, সাথে হালকা মিহি কুয়াশা। তিনি সেখানে দাঁড়িয়ে পিছনে ফিরে তাকালেন। পাথরগুলো এসে এখানেই শেষ। তার মানে হয়তো জলপ্রপাত ছিল এখানে। দূরে যে পাহাড়টা অনেকটা বেরিয়ে ঝুঁকে আছে, সেটা অভ্যুদয়ের আলোতে কালচে দেখাচ্ছে। তিনি ঘুরে দাঁড়ালেন। সামনে হিমালয়ের পর্বতমালা দিকচক্রবাল জুড়ে অবস্থিত। আর তখনই তিনি দেখতে পেলেন স্থাপত্যটা কেমন যেন বেমানান ভাবে বরফের মাঝে দাঁড়িয়ে আছে। বাইনোকুলার দিয়ে দেখে তার মনে হলো সেটা প্রকৃতির প্রস্তর শিল্পের নিদর্শন। এবার তার দৃষ্টি গেল সেই জায়গাটায় যেখানে মৃতদেহটা দেখেছিল। বাইনোকুলার দিয়ে তিনি দেখলেন সকালের তরুণ আলোতে সেই মূর্তিটা জীবন্ত দেখাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি সে মাথা তুলে চাইবে আর সূর্যকে প্রণাম জানাবে। মুখটা তার বড় চেনা লাগলো। ধীরে ধীরে তিনি হাঁটতে লাগলেন সেদিকে। তাঁবু থেকে রিংপো বেরিয়ে এলো। তাকে হাতের ইশারায় ওর সাথে আসতে বলল। দুজনে গিয়ে পৌঁছলো সেই দেহের সামনে। রিংপোর সাহায্য নিয়ে অমর পাশের পাথরটাতে বসলেন। তারপর মুখটা ভালো করে দেখতে ঝুঁকে পড়লেন। তিনি চিনতে পারলেন হতভাগ্য আরোহীকে। এর ছবি সে এডিনা সেপারটনের কাছে দেখেছেন, উইলার্ড সেপারটনের শেষ অভিযানের সঙ্গী। এর নাম সনফ্লাওয়ার। সেদিন সন্ধ্যাবেলা ওরা পৌঁছলো যেখানে, সেখানে আর প্রাচীন নদীর জীবাশ্মটা নেই, বরঞ্চ আছে একটা গভীর খাদ, যার মধ্যে সারা দিন মেঘের আনাগোনা লেগে আছে। তাই বোঝা যায় না তার গভীরতা। এই স্থানটা অনেকটাই ঢালু। পিছনে তাকালে ফেলে আসা পথটা দেখাও যায় না। সর্বদাই বরফের থেকে ভাপ উঠে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। মিংপা বলল, বেশি তাদের নামতে হচ্ছে না। সেদিন মনে হয় চতুর্দশী। ক্ষয়ে যাওয়া চন্দ্রালয়ে সেই বিমানান স্থাপত্যটা পরিষ্কার দেখা যাচ্ছে। অমর আন্দাজ করলেন পরের দিন মধ্যাহ্নে সেখানে তারা পৌঁছে যাবে। বাবা, এটা কি সম্ভব যে ওটা একটা ওয়াচ টাওয়ার? হতে পারে, তবে প্রশ্নটা হলো এই অঞ্চলে ওই টাওয়ারটা তৈরি করবে কে, আর যদিও বা করে থাকে তার কারণটা কি? তিব্বত তো এখান থেকে দূর নয় মনে হয়। অনেক বছর আগে হয়তো কোনো রাজাই টাওয়ারটি তৈরি করেছিলেন। যারা মার্কোপোলোর লেখাতেও তো পাওয়া যায় যে সংবাদ বাহকেরা দূরের পথের যাত্রার সময় এই ধরনের টাওয়ারে বিশ্রাম নিতেন। তাদের জন্য রেস্টরুম ছিল, আস্তাবল ছিল। এটাও সেরকমই কিছু হতে পারে, তাই না বাবা? অমর মুগ্ধ নজরে মেয়েকে দেখলেন অপলকে কিছুক্ষণ, তারপর বললেন, কিন্তু পথে আসতে তো আর ওরকম কোনো টাওয়ার দেখলাম না। হ্যাঁ, এখন ধ্বংস হয়ে গিয়ে বরফের নিচে চাপা পড়তেই পারে, কিন্তু তাই বলে সবগুলো কি সম্ভব? মিংপা কাছেই ছিল। সে এগিয়ে এসে বলল, ওইটা মনে হয় থেরকান রাজার প্রহরী গম্বুজ আছে। থেরকান? সে তো তিব্বতী এক লোককথার নায়ক। বাইরের দুনিয়া সেটাই জানে। আমি আমার পরদাদাজির কাছে একটা কাহানি শুনেছিলাম একবার। ভারতের মগধরাজ সম্রাট অশোকের 3 ছেলের মধ্যে একজন একটা শহর স্থাপন করে তিব্বতের পাহাড়ি অঞ্চলে। সেখানে একটা বৌদ্ধ বিহার ছিল। সেখানে বৌদ্ধ ধর্ম প্রচার হতো।
यही मठेर एक शिष्य एक दिन पहाड़ में वो बर्फ के तूफान में रास्ता हारिए फैले। से পৌঁছয় একটা খোদাই করা মন্দিরে। সেখানে সে একটা বাগানে 5টো মূর্তি আর পাথরের কাজ করা একটা বাক্স দেখে। সেই বাক্সের উপরে একটা মানুষের মূর্তিও খোদাই করা ছিল। শিষ্যটি ভারতীয় ছিল, তাই বুঝতে পারলো মহাভারতের পঞ্চ পাণ্ডবের উদ্দেশ্যে এই মন্দিরটা তৈরি। বিহারে সে ফিরে যায় অনেক কষ্টে, কিন্তু সেই মন্দিরটা আর খুঁজে পাওয়া যায় না। থেরকান তখন তিব্বতের সম্রাট, তার কাছে খবরটা পৌঁছায়। সে সেই শ্রমণকে পথ দেখাতে বলে, সে ব্যর্থ হয়। সে যতটা পথ মনে করতে পেরেছিল ততটাই সে যায় সম্রাটের সৈন্য নিয়ে। সম্রাট তখন যে স্থানে পৌঁছে আর পথ খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেখানে এক গম্বুজ নির্মাণ করে, যাতে পরে কেউ পথ খুঁজতে গেলে পথ আর না হারিয়ে ফেলে। কিন্তু মহাভারত এখানে আসবে কি করে? যদি খুব ভুল না হই, এরকমই পথ দিয়ে পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী মহাপ্রস্থানের পথে গিয়েছিলেন। হ্যাঁ, সেটাই বলা হয়। অকাট্য প্রমাণ মেলে না, তবে ধারণা করা হয়। আচ্ছা মিম্পা, তোমাদের পূর্বপুরুষদের একটা কাহিনী আছে তাই না? সেই 3 মেষপালক। মিংপা অবাক হলো। সে বলল, আপনি জানেন সেটা? অমর মাথা নাড়ল, তারপর বলল, তুমি বলো ওটা। পঞ্চ পাণ্ডব যখন এই পথ দিয়ে স্বর্গরোহণের যাত্রা করেছেন, একদিন ওদের দেখা হয় 3 মেষপালকের সাথে। 3 জনে তাদের আপ্যায়ন করে। বিদায় নেওয়ার সময় ওনারা ওদেরকে আশীর্বাদ করে যান। এই 3 জন মিলে পরে সেই স্থানে একটা গ্রাম গড়ে তোলে। 1000 সাল पहले एक ভূমিকম্পের সময় वो গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায় পুরা। যারা বেঁচে ছিল তারা নিচে নেমে গিয়ে ও উপত্যকায় আরেকটা নতুন গ্রাম সৃষ্টি করে। এরকম করে অল্প অল্প নামতে নামতে এখন বর্তমান স্থানে গ্রামটি আছে। সেটাও কম করে 300 থেকে 350 সাল পুরানো হবে। মন্দিরটা তাহলে এলো কোথা থেকে? আমাদের লোককথা অনুযায়ী পাহাড়ের উপরে কিছু সাধু আছে যাদের क्षमता অসীম। তারা নানা রূপ ধরতে পারেন মনের ইচ্ছায়। মেহতেহো বলা হয় তাদের। हम लोगों को लगता है कि वो সাধুরা কোনো বলবান ব্যক্তি বা দৈত্যের রূপ নিয়ে এই মন্দিরটা স্থাপন করেছিল। এক একটা সময়কাল এক একটার থেকে অন্তত কয়েকশো বছরের তফাতে, কিন্তু একটা সূক্ষ্ম সুতো তাদের একত্র করে রেখেছে। তাই জন্যে বলে যা নেই ভারতে সেটা নেই ভূভারতে। ভেবে দেখো তো, মহাভারত শেষের পরেও শেষ হয়নি, তার এলোমেলো সূত্ররা আশেপাশে বিরাজমান। আরও কিছু সে বলতে যাচ্ছিল, রিনপোকে ছুটে আসতে দেখে ওদের নজর তার দিকে গেল। সে বলল, সাহেব, শুনতে পাচ্ছেন? সবাই চুপ করল। হাওয়ার শোঁশো ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। তারপর একটা দমকা বাতাসে ভেসে এলো ঘণ্টার আওয়াজ, সাথে সম্মিলিত স্বরে, গুরু গম্ভীর স্বরে ওম। পাহাড়ে যেন সাড়া পড়ে গেছে। হাওয়া তার পথ বদলের খোঁজ করছে। কুয়াশা আরো যেন নিবিষ্ট হয়ে আঁকড়ে ধরছে সবাইকে। কিছুক্ষণ নাকি কতক্ষণ সেটা হলো তারা জানে না। অমরের সেপারটনের নোটবুকের কথাটা মনে পড়ল। সে বুঝতে পারল খুব কাছেই তাঁবুটা, আর খুব কাছেই সেই জনশ্রুতির প্রাসাদটা। পরের দিন মধ্যাহ্নে ওরা পৌঁছল সেই স্থাপত্যের নিচে। গত সন্ধ্যার ঘটনাটা নিয়ে তারা কোনো আলোচনা করেনি, নিজেদের মধ্যেই রেখে দিয়েছে তাদের বিশ্বাস আর ধারণা। অমরের ধারণা ছিল এই ঘটনায় ভীত হয়ে কুসংস্কারাচ্ছন্ন মালবাহকরা তাদের ছেড়ে না চলে যায়, কিন্তু সেটা হয়নি। এরা মিংপাকে খুবই মান্য করে, আর মিংপা তো এইসব সংস্কারে বিশ্বাস করে না, কিন্তু সে তার মতামত অন্যের উপরে চাপিয়ে দেয় না। রিংপো সংস্কারাচ্ছন্ন, কিন্তু খোলা মন সে রাখে, তাই সব মেনেও সে নিজের মতোই চলে। স্থাপত্য দূর থেকে দেখা গেলেও যত পথ তারা অতিক্রম করতে লাগলো, সেটা তত পাহাড়ে হারিয়ে যেতে লাগলো।
একটা টিলা পেরোতেই সেটা আবার আচমকাই আত্মপ্রকাশ করল। পাথরের তৈরি এটা বাস্তবিক এককালে ওয়াচ টাওয়ার ছিল। নিচে যে অংশটায় সৈন্যদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল বা আস্তাবল ছিল, সেটা বরফের তলায় চলে গেলেও এই টাওয়ারটা যায়নি, কারণ এর 3 দিকে উঁচু খাড়াই পাহাড় রয়েছে। সেগুলো এর রক্ষী হয়ে কাজ করেছে। একটা গিরিবর্তর মধ্যে রিংপো আবিষ্কার করল প্রবেশপথটা। অবলুপ্ত চৌকাঠটা পেরোতেই মাথার উপর একটা প্রকাণ্ড ঘণ্টা পড়ল, ব্রোঞ্জের। সেটার দড়িটা তখন হাওয়ায় দুলছে। অর্জুন সেটা ধরে টান দিতেই গুরুগম্ভীর স্বরে বেজে উঠল। প্রায় মিনিট খানেক সেটা প্রতিধ্বনিত হল গম্বুজের মধ্যে, আর মিনিট 3 আশেপাশে বদ্ধ উপত্যকায়। সেই রেশ মিলিয়ে যেতে যেতে ওরা প্রবেশ করল গম্বুজে। অনেককাল এখানে মানুষের পা পড়েনি, সেটা বোঝাই গেল। বাইরে থেকে স্বল্প পরিসর মনে হলেও ভেতরে অনেকটাই জায়গা আছে। তবে কোনো ঘর নেই, বদলে আছে একটা ধসে পড়া সিঁড়ি, কাঠের। ওপরে একটা চৌকো খুপড়ি নজরে পেল। মাটি থেকে 4 ফিট উচ্চতায় সেটা। মিংপা আর রিংপো কয়েকবারের চেষ্টায় একটা আইস অ্যাক্স দড়ি দিয়ে বেঁধে সেই খুপড়ির সঙ্গে যোগ স্থাপন করে। প্রথমে মিংপা, তারপর অর্জুন, অনিন্দিতা আর রিংপো উঠে গেল এক এক করে। নিচে থাকলেন অমর। হাঁটুর ব্যথায় গত রাত থেকে তিনি কাবু। ওপরে খুপড়ির চারদিকে 4টে জানলা, সেখানেও একটা ঘণ্টা আছে, তবে ব্রোঞ্জের নয়, অন্য কোনো ধাতুতে তৈরি। সেটা দড়ি কোনো কালে অবলুপ্ত হয়েছে। হাইকিং স্টিক দিয়ে সেটায় অর্জুন টোকা মারল। মিহি এক টুং আওয়াজ শোনা গেল। সেটাই গুনগুনের মতো অনুরণিত হল। দক্ষিণের জানলা দিয়ে দৃশ্যটা দেখে অনিন্দিতা বিস্ময়সূচক আওয়াজ করল। অর্জুন পাশে এসে দাঁড়াতে তার একই প্রতিক্রিয়া। 3টে পাহাড়ের মাথা ছাড়িয়ে বহু দূর অবধি দেখা যাচ্ছে দিক চক্রবাল জুড়ে থাকা পাহাড়। কুয়াশার অনুপস্থিতিতে দেখে মনে হচ্ছে ঢেউ খেলে যাচ্ছে একটা। স্বামী স্ত্রী সে দৃশ্যপট দেখতে দেখতে আত্মবিলীন হয়ে পড়েছিল। তাই প্রথমে শুনতে না পেলেও দ্বিতীয়বারের ডাকে তারা সাড়া দিল। মিংপা ডাকছে ওদের। উত্তরে যেদিকে 3টি পাহাড় এসে মিশেছে সেখানে সরু একটা গিরিপথ। সেখানে উঠে গেছে একটা লম্বা দেওয়াল। নিচ থেকে মনে হচ্ছিল পর্বতদের সঙ্গমস্থলে যাওয়ার জন্য সেখানে কোনো পথ নেই, পাহাড়ে উঠে যেতে হবে। কিন্তু উপর থেকে দেখলে দেখা যাচ্ছে একটা সরু গিরিপথের অস্তিত্ব। এ তো অপটিক্যাল ইলিউশন লাগছে। দেখো পথটা সরু কতটা। একটা মানুষ মনে হচ্ছে যেতে পারবে শুধু। মনে হচ্ছে তাই। চলো তো নিচে যাওয়া যাক। বাবাকে যদি এখানে আনা যেত। তুমি ছবি তুলে নাও, বাবাকে দেখাবে। ওরা যখন নিচে নামলো দড়ি বেয়ে, তখন অমর বাইরে একটা পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছিল। ছবিগুলো দেখে তিনি বললেন, সমরেশের তাঁবুটা এখনো দেখা পাওয়া গেল না। রিংপো হঠাৎ বলে উঠল, ওটা কি সাহেব? সবার চোখ গেল ওর নির্দিষ্ট দিকে। সঙ্গমস্থলের মুখে একটা বড় পাথর রয়েছে। সেটার গায়ে কি যেন লেখা আছে। বরফের পুরো আবরণটা সরাতেই দেখা গেল ইংরেজি অক্ষর খোদাই করা, সাথে সংখ্যা SB1990। তার অল্প নিচে লেখা US 2016, আর দুটোর মাঝে একটা তীর চিহ্ন, যেটা নির্দেশ করছে পথের দিকে। সেই তীর চিহ্ন ধরে ওরা এগোতে থাকলো। সরু সেই পথে একজন করেই যেতে পারবে। অনেকখানি যাওয়ার পরে একটা বাঁক নিয়ে বড় এক পাথরের পিছনে ওরা খুঁজে পেল তাঁবুর ধ্বংসাবশেষটা। অমরের পায়ের নিচে মাটিটা দুলে উঠল এক পলকের জন্য। গত 30 বছর ধরে সে নিজেকে প্রস্তুত করে রেখেছিল এই মুহূর্তের জন্য, কিন্তু আকস্মিকতার কাছে তার সব শক্তি ক্ষয় হয়ে যেতে লাগলো। স্টিকটা শক্ত করে ধরে উনি এগিয়ে যেতে লাগলেন। তাঁবুটার পর্দা দরজা একদিকে নষ্ট হয়ে গেছে, আরেকদিকে কিছুভাবে লেগে আছে। অমর লাঠি দিয়ে সেই পর্দাটা সরালেন। বরফের উপর পড়ে গেলেন
জ্ঞান হারিয়ে দৃশ্যটা দেখে। তোমার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, সেই জন্যই এই চিঠিটা। তোমার হয়তো মনে আছে আজ থেকে 4 বছর আগের সেই বাক্সের কথাটা। মিস্টার হেক্টর লংম্যানের আকস্মিক মৃত্যুতে সেই বাক্সটা আমার কাছে এসেছিল, সেটাও তুমি জানো। গত 4 বছরে এই লিপির কিছুটা হলেও আমি উদ্ধার করতে পেরেছি। ভাষাটাকে হারিয়ে যাওয়া ভাষা বলাই যায়। সংস্কৃত এবং তামিলের সঙ্গে বেশ কিছু মিল আছে। স্বল্প যতটুকু পাঠোদ্ধার করতে পেরেছি তাতে মনে হচ্ছে এটা মহাভারতের মহাপ্রস্থানের ব্যাপারে। লিপিটার অধিকাংশ হারিয়ে গেছে, তবে আমি যেটা উদ্ধার করেছি সেটা খানিকটা এই রকম। 4 জন যাযাবর অশ্বারোহী কুরুক্ষেত্র যুদ্ধের পরে শান্তির খোঁজে বেরিয়ে পড়ে। অনেক বছর পরে হিমালয়ের একটি শিখরে তারা দেখা পায় এক সাধু। সেই সাধু তাদেরকে ধ্যানের মাধ্যমে স্বর্গ এবং পাতালের ভ্রমণ বৃত্তান্ত শোনায়। আমি এখন ভারতে ফিরে যাচ্ছি, ওই পথের খোঁজেই আমি যাচ্ছি। তোমাকে সঙ্গী হিসেবে পেলে হয়তো খুব ভালো হতো, কিন্তু পিতৃবিয়োগে তুমি এখন অত্যন্ত কাতর, তাই আমি একলাই বেরিয়ে পড়ছি। ভালো থেকো, আবার দেখা হবে বন্ধু, এই জীবনে না হলে মহাপ্রস্থানের পথে। পুনশ্চ যা আছে ভারতে সেটা আছে ভারতে, কিন্তু সত্যি কি সত্যি সেখানে, নাকি মোড়কে মোড়া একটা বিশাল আকৃতি ফ্যান্টাসিময় সেই দুনিয়া? অমরের যখন জ্ঞান ফিরল তখন সে তাঁবুতে শুয়ে। অনিন্দিতা এগিয়ে এসে জল খাওয়ালো, তারপর জিজ্ঞাসা করলো, তুমি তো জ্ঞান হারানোর লোক নও বাবা। বয়স হচ্ছে, বুঝতেই তো পারছিস। আমাকে নিয়ে চ সেখানে। এখন আরো অল্পক্ষণ বিশ্রাম নাও। না রে মা, আমাকে নিয়ে চল। তাঁবুটার অবশিষ্ট কিছুই নেই, শুধু এক ফালি কাপড়ের অবয়বটা যা রয়ে গেছে। একদিকে অর্জুন আর আরেকদিকে অনিন্দিতার সাহায্য নিয়ে তাঁবুর সামনে এসে দাঁড়ালেন অমর। মেঝেতে পাহাড়ের পাথরে গা এলিয়ে বসে আছেন সমরেশ ব্যানার্জি। পাগুলো সামনে প্রসারিত, হাতগুলো দুই পাশে ছড়ানো, মাথাটা বেঁকে ঝুঁকে পড়ে কাঁধে বিশ্রাম নিচ্ছে। অমরের মনে পড়ল সমরেশ মাঝে মাঝে সোফায় বসে এরকম করেই ঝিমিয়ে নিত। অমর একটা গভীর নিঃশ্বাস ছেড়ে ফিরে যেতে লাগলো তাঁবুতে। সেদিন রাত্রে সেই ঘণ্টার ধ্বনি আর মন্ত্রোচ্চারণ শোনা গেল, তবে আগের দিনের থেকে আরো স্পষ্ট যেন। মাঝরাত্রিরে অনিন্দিতার ঘুম ভেঙে গেল। সে দেখল অর্জুন বসে বসে ল্যাম্পের আলোয় ম্যাপে কি যেন দেখছে। জিজ্ঞাসা করতে অর্জুন ঠিকমতো উত্তর দিল না। অনিন্দিতা বুঝল অর্জুন কিছু নিয়ে চিন্তিত। এখন সে কথাও বলবে না। সে ওকে তাড়াতাড়ি শুয়ে পড়তে বলে চোখ বুঝল। পরের দিন সকালে অমর বলল, আমাদের অভিযান এখানেই শেষ, এবার ফেরার পালা। তাঁবু তুলেই জায়গা থেকে আমরা বেরিয়ে পড়ি। কিন্তু বাবা, নোটবুকের লোকেশনের সাথে এই জায়গার অবস্থান অমিল। আমরা আছি এখন 15 ডিগ্রি নর্থ আর 82.3 ডিগ্রি ইস্টে। কিন্তু নোটবুকে এই জায়গাটাকে চিহ্নিত করা হয়েছে। আমাদের আরেকটু উত্তরে যেতে হবে বাবা, তবে আপনি চাইলে আমরা ফেরত যেতে পারি। বাবা, তুমি তো সব সময় শিখিয়েছ কোনো কাজ আরম্ভ করলে সেটা শেষ না করে থামা উচিত নয়। চলো না বাবা, আমরা ওই অবস্থানে যাই। অমর একটু চুপ থাকলো, দূরের ভাঙা তাঁবুর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, চল তাহলে। গম্বুজ থেকে একটা পাথরের দেওয়াল দেখা গেছিল, সেটার সামনে ওরা এখন দাঁড়িয়ে। সামনে একটা বিশাল দরজা,
রাজদুয়ার বলা যায়। পাহাড় কেটে সেটা তৈরি হয়েছে। দরজা একটা ছিল এককালে পাথরের, এখন সেটা পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। মিংপাই প্রথম কথা বলল, এই কি ও পাণ্ডবদের মন্দির? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। অমরের মনে পড়ল সমরেশের শেষ চিঠির একটা বাক্য, আবার দেখা হবে মহাপ্রস্থানের পথে। সমরেশ এই মন্দিরের সন্ধান পেয়েছিল কিনা জানা যাবে না। উনি নির্দেশ দিলেন এগিয়ে যেতে। প্রথমে মিংপা, তারপর একে একে সবাই প্রবেশ করল সেই দরজা দিয়ে। কতক্ষণ যে তারা চলল সেই সময়ের হিসেব থাকলো না। পথটা সোজাই চলেছে নাক বরাবর, যেন না শেষ হতে চাওয়া একটা পথ, যেটা গিয়ে মিশেছে অন্তর্বিলীনে। একসময় ওরা থামলো বিশ্রামের জন্য। সবার মনেই অনেক কথা, অনেক প্রশ্ন আসতে থাকলো, কিন্তু কেউই একটা কথাও বলতে পারল না। অদৃশ্য কেউ যেন সেই অধিকার কেড়ে নিয়েছে ওদের কাছ থেকে। শেষে একটা পাথরের দরজার সামনে ওরা এসে দাঁড়ালো। অল্প ফাঁক হয়ে যাওয়া সেই দরজার মধ্যে থেকে তেরচা সূর্যালোক এসে পড়ছে ওদের সামনে। বাতাসে বন্য মাদকরী গন্ধ ভাসছে, শোনা যাচ্ছে পাতাদের মর্মর ধ্বনি। তারা এগিয়ে গেল সেই দরজার দিকে। প্রথমে তাদের চোখ ধাঁধিয়ে গেল, তারপর যখন পরিষ্কার হলো তখন দেখলো সামনে একটা বাগান, মাথার উপর চক্রাকারে পর্বত শিখর। এরই একটার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ছে। নিচে বাগানে ঘিরে আছে বিশাল সব গাছ, ছায়াচ্ছন্ন পরিবেশ বর্তমান সেখানে। এটা কি জায়গা বাবা? এই একটা গাছও তো আমার চেনা নয়। নন্দনকানন। অমর কিছু বললেন না, তিনি ভাষা হারিয়ে চারদিকটা দেখছেন। মিংপা আর রিংপোরও একই অবস্থা। ওরা আগে এগিয়ে চলতে চলতে যেখানে থামলো সেখানে গাছগুলো আরো বৃহৎ, আর তাদের মধ্যে 6টা গাছের ছায়ায় দাঁড়িয়ে 6টা মূর্তি। মাঝে একটা বাক্স, তার উপরে সূর্যের আলো এসে পড়ছে। অনিন্দিতা মূর্তিগুলো দেখতে দেখতে বলল, দ্রৌপদী, সহদেব, নকুল, অর্জুন, ভীম, আর আর ওটা যুধিষ্ঠিরের। দ্রৌপদী দাঁড়িয়ে আছেন সামনে, তার মুখে একটা আলতো হাসি, চোখে তার দৃঢ়তা। পাশে সহদেব, হাতে তার তলোয়ার। নকুলের সৌন্দর্য কি অপূর্বভাবে ফুটিয়ে তুলেছিলেন শিল্পী। অর্জুনের মূর্তিটা কালো পাথর দিয়ে তৈরি, হাতে তার গান্ডীব, শক্ত প্রতিজ্ঞাবদ্ধ মুষ্টির মধ্যে যার অবস্থান। তার পাশে ভীম, অন্য মূর্তিদের তুলনায় একটু বেশি লম্বা, পেশিবহুল বাহু ফুটিয়ে তুলেছে শিল্পী। এদের থেকে বেশ দূরে, প্রায় সবার অলক্ষ্যে দাঁড়িয়ে আছে আর একটা মূর্তি। দূর থেকে সে যেন নজর রাখছে তার ভাইদের আর তাদের বধূর ওপরে। অমর এগিয়ে এলো এই মূর্তির কাছে। যুধিষ্ঠির মনে হলেও এই মূর্তি তার নয়। খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে তার বর্ম, যা জন্মকাল থেকে সে বহন করত। চোখে তার উদাসীনতা। এই মূর্তিটা কর্ণের, এই বর্মটা দেখেই বোঝা যাচ্ছে। কর্ণ? কিন্তু ওর মূর্তি এখানে থাকার কারণ কি? অনিন্দিতা ওর বাবার পাশে দাঁড়িয়েছিল। সে বলল, পাণ্ডব 5, কিন্তু কৌন্তেয় 6। 6 ভাই, একই মাতৃগর্ভজাত। কর্ণকে আলাদা ওই জন্যই রাখা। সে দূর থেকে সবার ওপর নজর রাখছে, জ্যেষ্ঠ পুত্র হয়ে। তাহলে যুধিষ্ঠির কোথায়? অনিন্দিতা ঘুরে দাঁড়িয়ে মাঝে রাখা ক্যাসকেটের দিকে তাকিয়ে বলল, ওইখানে। অর্জুন এগিয়ে গেল ক্যাসকেটের দিকে। দূর থেকে দেখলে মনে হবে সেটা ভূমি স্পর্শ করে নেই। আদতে সেটা নয়, পঞ্চধাপের এই স্থানটার নিচের ধাপটা দুর্বাদলে আচ্ছাদিত। অর্জুন দেখল পাথরের তৈরি সেই ক্যাসকেটের ওপরে খোদাই করা রাজপুরুষের মূর্তি। শান্ত স্নিগ্ধ সেই চেহারা, বুকের কাছে হাত জড়ো করা। তাতে তিনি ধরে আছেন তলোয়ার, কালো পাথরের। অগ্রভাগ সেটার ভাঙা। অমর কয়েকবার ক্যাসকেটকে প্রদক্ষিণ করল। 4টে ধাপে পাথরে খোদাই করা একটা কাহিনী। সে প্রথমে নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো সেই খোদাই করা চিত্রকথার উপর হাত বোলাতে বোলাতে।
যুদ্ধের ৫৫ দিবসে দ্রোণের স্বরবর্ণে নিহত হতে লাগলো পাণ্ডবাদী সেনা। কৃষ্ণ অর্জুনকে বললেন দ্রোণবধ আবশ্যক, নইলে তাদের পরাজয় নিশ্চিত। সে এও বলে, উপরন্তু ধর্ম নয়, জয়ের প্রতি দৃষ্টি নিবদ্ধ করো। কৃষ্ণ প্রস্তাব দিয়েছিলেন যদি কেউ দ্রোণকে তার পুত্র অশ্বত্থামার মৃত্যু সংবাদ দেয়, উনি অস্ত্র ত্যাগ করবেন এবং যুদ্ধ করার থেকে বিরত হবেন। কৃষ্ণের উপদেশ কারোরই মনোমত হলো না, তাও তারা মত দিল। যুধিষ্ঠির অনিচ্ছা সত্ত্বেও মত দিয়েছিলেন। ভীম দ্রোণকে মিথ্যা সংবাদটা দেয়। দুঃখিত হলেন দ্রোণ সেইটা শুনে, কিন্তু অধীর হলেন না। তার পুত্রের বীরত্ব সম্বন্ধে তিনি অবগত। ক্রুদ্ধ হয়ে তিনি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে শতাধিক পাণ্ডব সেনাকে নিহত করলেন। সেই মুহূর্তে আবির্ভূত হলেন বিশ্বামিত্র, ভরদ্বাজ, যমদগ্নি প্রভৃতি মহর্ষিগণ। তারা মত্ত দ্রোণকে স্মরণ করালো বেদ বেদাঙ্গবিদ। সত্য ধর্মে নিহত ব্রাহ্মণ হয়ে তার এই কর্মক্রূর। ব্রহ্মাস্ত্র দিয়ে নির্দোষ লোকেদের নিহত করার পাপে তার সেই মুহূর্তে অস্ত্র ত্যাগ করা উচিত। তারা তাকে এও বলেন যে তার মৃত্যু সন্নিকটে উপস্থিত। দ্রোণ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেন ভীমের বার্তার সত্যতা নিয়ে। অতল বিশ্বাস তার ত্রিভুবনে সম্মিলিত ঐশ্বর্য জ্যৈষ্ঠ পাণ্ডবকে প্রলুব্ধ করতে অক্ষম। কৃষ্ণ উদ্বিগ্ন হয়ে তাকে ছলনা অর্থাৎ মিথ্যার আশ্রয় নিতে বলে। এই হেতুতে যে জীবন রক্ষার স্বার্থে মিথ্যা বললে পাপ হয় না, এতদুপর ভীম জানায় সেদিন সে মালবররাজ ইন্দ্রবর্মার অশ্বত্থামা নামক এক হস্তিকে সে বধ করেছে। কৃষ্ণের প্ররোচনায় ভীমের সমর্থনে ও জয়লাভের উচ্চাকাঙ্ক্ষায় অসত্য ভাষণের ভীতিকে অগ্রাহ্য করে তিনি উচ্চস্বরে বলেন অশ্বত্থামা হত, এবং অস্ফুট স্বরে বলেন ইতি কুঞ্জর। যার রথের চাকা মাটি থেকে 4 আঙুল উপরে ভাসমান ছিল, তা এই ঘটনায় ভূমি স্পর্শ করল। একটু থেমে অমর আরম্ভ করলেন ওপরের ধাপটার খোদাই করা কাহিনী। ইন্দ্র যুধিষ্ঠিরকে অনুরোধ করেছে তার সাথে রথে আসতে। ধর্মরাজ শোক সন্তপ্ত হয়ে জানাচ্ছেন তিনি তার ভ্রাতাগণ ও স্ত্রীকে পরিত্যাগ করে যাবেন না। দেবরাজ তাকে জানালেন যে তারা পূর্বেই সশরীরে স্বর্গরোহণ করেছে। তখন যুধিষ্ঠির তাকে অনুসরণ করা সারমেয়কে সাথে নিতে চাইলেন। তাতে ইন্দ্র জানালেন সারমেয়র নজরে যোগ হোম শুদ্ধতা হারায়, সেই হেতু তাকে পরিত্যাগ করাই উচিত। যুধিষ্ঠির বললেন নিজ সুখে ভক্তকে ত্যাগ ব্রহ্ম হত্যার সমান। তিনি আরও বলেন শরণাগতকে ভীত করা, স্ত্রীবধ, ব্রাহ্মণ হরণ ও মিত্রবধ, এই চতুষ্ঠেয় কর্মে যে পাপ হয় ভক্ত ত্যাগে তাই হয়। এই শুনে সারমেয় রূপ ছেড়ে আবির্ভাব হন ধর্ম। তিনি ধর্মরাজ যুধিষ্ঠিরের প্রশংসা করেন, বিশেষত তার মহত্বের। তিনি অনুরোধ করেন যুধিষ্ঠির সশরীরে স্বর্গরোহণ করে যেন অক্ষয় লাভ করেন। তখন কৌন্তেও আর অরাজি থাকেন না। গম্বুজটা আর দেখা যাচ্ছে না, সেটা কুয়াশাতে আচ্ছাদিত হয়েছে। ঝোড়ো একটা হাওয়া দিচ্ছে সকাল থেকে। বিকেলের আগে ঝড় না এলে তারা অনেকটা পথ অতিক্রান্ত করে যাবে। সেই বাগান থেকে তারা বেরিয়ে এসেছে আজ 5 দিন হলো। গুহা আর বাগানে তাদের একদিন কেটে গেছে। সেখান থেকে ফেরার পথে অমরের শরীরের অবনতি দেখে সেখানেই ওরা ক্যাম্প ফেলেছিল। অমরকে হাইকিং স্টিক আর তাঁবুর কাপড়ের একটা অস্থায়ী স্ট্রেচার তৈরি করে মিংপা ও রিংপো নিয়ে এসেছে। সেই 2 মালবাহক মাঝে মাঝে মিংপা আর রিংপোর পরিবর্তিত হিসেবে কাজ করছে। অর্জুন আর অনিন্দিতা আগে পিছে করে চলছে। এখন তারা বসে আছে সেই গুহার কাছে। অমর একটা প্রস্তরখণ্ডের উপর বসে প্রভাতের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে। আজ তার শরীরটা অল্প হলেও ঠিক আছে। অনিন্দিতা পাশে এসে বসল। কিছু বলবি? হ্যাঁ, ওই ঘন্টা কে বাজায় আর মন্ত্রোচ্চারণই বা কে করে, সেটা রহস্যই থেকে গেল। হিমালয় এরকম অনেক রহস্য আছে, এটা সেরকমই একটা গণ্য করে নে। অনিন্দিতা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার বন্ধু বা সেপারটন কি বাগানটার খোঁজ পেয়েছিল বলে তোমার মনে হয়? হ্যাঁ, হতে পারে, আবার নাও।
তবে আমার মনে হয় সমরেশ পেরেছিল। সেপারেটানরা খোঁজ না পাওয়ার কারণ তখন ওদের মস্তিষ্ক বিকৃতি আরম্ভ হয়ে গেছে, তারা ভ্রম মনে করেছিল। আর তলোয়ারটাই বা ভাঙা ছিল কেন? উনি সন্ন্যাসী হয়ে মারা গেছেন বলে। হস্তিনাপুর পরিত্যাগের আগেই ওরা সবাই অস্ত্র ত্যাগ করেছিল, আর সন্ন্যাসীদের পার্থিব বস্তুর প্রতি টান তো ছিন্ন করতেই হয় মোক্ষ লাভের জন্যে। ঝোড়ো এক বাতাস যেন সম্মতি জানিয়ে গেল। অর্জুন এসে বলল, বাবা, আমাদের এবার এগোতে হবে। কালকে বিকেলের মধ্যে আমরা পাহাড়ের নিচে ক্যাম্পে পৌঁছে যাব। অমর উঠে দাঁড়াতে গিয়ে টলে গেল। অর্জুন ধরে নিল তাকে। অমর ঝাপসা চোখে ফেলে আসা পথের দিকে তাকিয়ে বলল, বিদায় সমরেশ, বিদায় বন্ধু, সাবধানে থেকো এই পাহাড়ের মাঝে।